বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তাতে এনসিপির অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি জানান, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। সরকার যদি তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে এনসিপির অংশগ্রহণের ক্ষেত্রে সংশয় রয়েছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, পিআর সংবিধানে নেই, সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন আয়োজন সম্ভব না। অন্যদিকে আমরা দেখছি যে জুলাই সনদকে কেন্দ্র করেও রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মত পার্থক্যের এই রাজনীতিতে সামনের দিনের রাজনীতির মেরুকরণটা কেমন, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেই সঙ্গে আরো আছেন ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বললেন, বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। নির্বাচন থেকে যদি রাজনৈতিক দলগুলো পিছিয়ে যায়, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভি দর্শক শ্রোতা অধিকাংশ সচেতন সালাম। বিজ্ঞ সমালোচক ডক্টর স্নিগ্ধা রিজওয়ানাকে শুভেচ্ছা। আমরা এসব তো কোনো আগে শুনি নাই। তো আমরা আগে শুনতাম সামরিক শাসনের অধীনে নির্বাচন যাব না, সামরিক শাসন থাকা অবস্থায়। কিন্তু একটা বিদ্যমান সংবিধানের আওতায় নির্বাচনে যাবে না, এ পৃথিবীতে কেউ শুনেছে কিনা আমার জানা নেই। তো এখন তারা যদি বলে থাকে যে আমরা যাবো কি যাবো না, শুনবো, এটা তাদের ব্যাপার। তাই বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, কতদিন পরে আপনার এই সংবিধান সংশোধন করবে, কতদিন লাগবে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত করতে, কতদিন লাগবে এই সমস্ত কি এই বিচার সমাপ্ত করতে, কতদিন লাগবে সংস্কার করতে, বলুক তারা। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, তারপরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনে আমরা ক্ষমতায় আসবো, আমরা এসে সমস্ত জুলাই সনদের সবকিছু বাস্তবায়ন করব, বলুক তারা। সেটা কি বলতে পারছে? তা না বলে নির্বাচনে যাব না, নির্বাচন হতে দেবে না, নির্বাচন হবে না, এই সমস্ত জামায়াত তো কিন্তু একই দাবি করছে যে পিআর পদ্ধতিতেই হতে হবে নির্বাচন। পরিষ্কার তো বলে দিয়েছে পিআর পদ্ধতি সংবিধানে নেই, পিআর পদ্ধতি নির্বাচন হবে কেন? আচ্ছা, পিআর পদ্ধতি নির্বাচন হলো সে। এখন আমার এলাকার থেকে আমার দল মনে করছে যে আমাকে নমিনেশন দিবে, তো পিআর পদ্ধতিতে আমি তো ওখানে মনোনীত প্রার্থী থাকবো না, ধানের শীষ প্রতীক থাকবে, ধানের শীষ দিতল। এখন ওখানে আমার ওখানে আরেকজন ধরেন একটা দলের ইম্পর্টেন্ট ব্যক্তি থাকলো, এখন ওখানে আমাকে দেবে না তাকে দেবে, এগুলো লটারি হবে। এগুলির কোনো সমাধান দিতে পারে? তার স্বতন্ত্র প্রার্থী, তারা পিআর পদ্ধতিতে কীভাবে নির্বাচন করবে বলেন আপনি? তারপরে ধরেন যারা এই তারপরে আসবে স্থানীয় সরকার নির্বাচন আসবে, তারাও দাবি করে পিআর পদ্ধতি। তারপরে আপনার হলো সিটি কর্পোরেশন আসবে, উপজেলা নির্বাচন আসবে, পৌরসভা নির্বাচন আসবে, সেক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবস্থা করবো? তবে কি নির্বাচনের রাজনীতির সমীকরণটা জটিল হয়ে উঠেছে? নির্বাচন কোনো জটিল নেই। সরকার ঘোষণা করেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন কমিশন তারিখ দিয়ে দেবে, নির্বাচন হবে। নির্বাচন ঠেকানোর ক্ষমতা তো কারণ নাই, কোনোদিনও ছিল না, কোনোদিনও পারেনি, কোনো দেশেই পারেনি। আমাদের দেশে তো আমরা পারিনি, আমরা চেষ্টা কম করেছি, তখন কি আমরা কম শক্তিশালী সংগঠন আমাদের ছিল? 85 সালে সব দল একসাথে আমরা নির্বাচন ঠেকাতে পারি। এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্য ছিল না, গায়ক ছিল না, গায়িকা ছিল না, নায়ক ছিল না, নায়িকা ছিল না, কেউ ছিল না। তারপর সেই নির্বাচন তো আমরা বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই মিলে চেষ্টা করেছিলাম, ঠেকাতে পেরেছি। উপজেলা নির্বাচন পারিনি। 86 আওয়ামী লীগ জামাতকে সাথে করে নির্বাচন করতে গেল, বিএনপি বা 15 দল ভেঙে 5 দল, রাহাত খান মেনন, হাসান লীগ, ইনু ভাইয়ের দল, তারা পেরেছে ঠেকাতে পারেনি। 88 সালে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, রাহাত খান মেনন সব দল মিলে আমরা চেষ্টা করছি, এইটা নির্বাচন ঠেকাতে পেরেছি? পারিনি। নির্বাচন হয়ে গেছে। বরঞ্চ 86-এ নির্বাচন হওয়ার পরে সংসদ 10 দিন ছিল, তার চেয়ে বেশি দিন ছিল 88-এ। আমরা যদি 90-তে আন্দোলন না করতাম তাহলে তো আরো কন্টিনিউ করতে পারতাম। কিন্তু নির্বাচন না হয় ঠেকানো না গেল হাবিবুর রহমান হাবিব, এই নির্বাচনে আবার দ্বাদশ নির্বাচনের ছায়া আমরা দেখবো কিনা, আমিরামি নির্বাচন দেখবো কিনা? আমি আপনাকে ব্যাখ্যাটা দিই। তারপর ধরেন আপনার 2096 সালে ম্যাডাম খালেদা, যেটা ইতিহাসে একসময় স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে, এই জন্য যে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান সংযোজন করার জন্য নির্বাচনটা করেছিলেন এবং প্রথম সংসদ অধিবেশনে কিন্তু পাশ করেছিলেন, 30শে মার্চ পদত্যাগ করেছিলেন। সেই নির্বাচন তো সবাই মিলে ঠেকাতে চেয়েছিল, পেরেছিল? পারেনি। 2014 সালে আমরা পেরেছি, 153 বিনা ভোটে নিয়ে গেল, পেরেছি। সব দল তো আমরা ছিলাম তখন তুঙ্গিয়া
আপনার আন্দোলন পেরেছি। 2024 সালে আমরা কি পেরেছি? তখন তো ধরেন আপনার জাতীয় পার্টিতে ওই দেখে ছিল, তাই একটা অংশ ছিল না এবার। তারপর ধরেন জামাত, বিএনপি সবাই মিলে আমরা কি ঠেকাতে পেরেছি? পারিনি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হওয়া বা কেউ যদি অংশগ্রহণ না করে তার সেই সংসদের ভবিষ্যৎকে, সেই সংসদের ভবিষ্যৎ আমরা দেখেছি কি হয়। আমরা দেখলাম 14 সালের নির্বাচনে 2টা ইন্টারনাল পার্লামেন্ট এবং পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, যেটা আর কি আমাদের কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, যেটা 2টাতে তো একটা সাবির হোসেন চৌধুরী, একটা হলো শিরিন শারমিন চৌধুরী, হলো তো। কিন্তু সেটাই আমার প্রশ্ন, প্রশ্ন করেছে আমরা সেই পৃথিবীর জটিলতায় না, করতে পৃথিবীর যাচ্ছি কোন কিনা? দেশ প্রশ্ন করেছে? পৃথিবীর সব দেশ দেখলো 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল, বাদ বাকিটা নির্বাচন হলো, তার ভোট পড়ে নাই। তারপরেও কিন্তু সারা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ যারা নির্বাচিত তারা আসলো এখানে বাংলাদেশে সাবির হোসেন চৌধুরী আর শারমিন সুলতানাকে বানাই দিয়ে গেল স্পিকার, এবং একে বাদ দিল। সবাই তো 2টাই তো সংস্থার প্রেসিডেন্ট তারা। তো এই জন্য বলি যে এরা নির্বাচন এরা তো এখন পর্যন্ত নির্বাচন করার মতো কোনো পজিশনেই নেই। তো তারা নির্বাচন করলেই বা কি না করলেই বা কি। আর এতই যদি তাদের ক্ষমতা থেকেই থাকে তাহলে নির্বাচন অংশগ্রহণ করুক। জামাত নির্বাচন পেয়ার পদ্ধতি চায়, চরমনায় শেয়ার পদ্ধতি চায়, আরও যারা পেয়ার পদ্ধতি চায় তার নির্বাচন অংশগ্রহণ, এটাই তাদের নির্বাচন ম্যানিফেস্টো হোক যে আমরা আগামী দিনে আমরা জয়লাভ করলে আগামী দিনে আমরা পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করব। তারা নির্বাচন ম্যানিফেস্টো তারা লেখুক, জনগণ সেই যদি তারা চাচ্ছে যে জনগণ তারা সবাই হুড়মুড় করে তাদের পক্ষে ভোট দেবে। আর পেয়ার পদ্ধতি হলে আপনি কি লটারির মাধ্যমে আবার সংসদ সদস্য নির্বাচন করবেন, নির্বাচিত করবেন? আমি আমার এলাকা ছাড়বো না, উনি ওনার এলাকা ছাড়বে না, আরেকজন এলাকা ছাড়বে না, আমি নির্বাচন করেছি, তাহলে আমাকে কি করবেন আপনি? ধরেন সব জায়গাতে ধরেন বিএনপির বর্তমান যে পজিশন আছে আল্লাহর ইচ্ছায় জনগণের সমর্থন নিয়ে অধিকাংশ জায়গায় বিএনপির ওই আসন ভিত্তিক নির্বাচন হবে। প্রতীক ধানের শীষ, প্রতীক দাঁড়িপাল্লা, প্রতীক আরও অন্য যেটাই থাকুক না কেন, সব আসনেই ম্যাক্সিমাম আসনেই যদি, সবটাই বলবেন ম্যাক্সিমাম আসনেই যদি ধরেন আপনার ধানের শীষ জয়লাভ করে, তাহলে আপনাদের আনুপাতিক হারে যখন যাবেন তখন ওই এলাকায় যে বেশি ভোট পেল ধানের শীষের প্রতীক, তাকে বাদ দেবেন কীভাবে বাদ দেবেন? আবার একজন সংসদ সদস্য যদি হঠাৎ মারা যান তখন কোন পদ্ধতিতে নির্বাচন হবে? এই যে নানান জটিলতা আছে তারা বলে ফেলছে একটা মুখ দিয়ে নোটের পিছনে। ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, একদিকে এনসিপি দাবি করছে গণপরিষদ নির্বাচনের, অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। তো নির্বাচনের আমরা দেখেছি সময় ঘোষণা হয়ে গেছে, এই দাবির সাথে নির্বাচন বিলম্বের কোনো সংযুক্তি দেখেন কিনা? অনেক ধন্যবাদ জি আপনাকে, আমার সহ আলোচক হাবিব ভাইকেও অনেক শুভেচ্ছা। আসলে এই জায়গাটাতে আজকে আমি যখন কথা বলবো আমি একদম একটু চেষ্টা করছি একাডেমিক্যালি কথাটা বলতে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে জুই যে জামাতে ইসলামী বাংলাদেশ সে যখন বলছে যে এই পদ্ধতিতে নির্বাচন সে চাচ্ছে না পিআর পদ্ধতিতে, তাহলে প্রশ্ন হচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশ কিভাবে কেন 300 আসনের নমিনেশন দিয়ে দিল? সবার আগে কিন্তু তারাই 300 আসনের প্রার্থীতে নমিনেশন দিয়ে দিল। তার মানে আপনি তো তখন একটা যে কোনো ডিসিশন থেকে এই নমিনেশনটা দিয়েছেন। তাহলে এখন যদি আপনি হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি করেন, তাহলে যাদেরকে আপনি নমিনেশনটা দিলেন আমরা যারা জানতে পারলাম সেটা তারা মেনে নিবে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নাই। এটা হচ্ছে প্রথম একটা আপনাকে দেখানো, আর কি আমি প্রুফ বেস কথা বলছি। হ্যাঁ, দ্বিতীয়ত আপনি চিন্তা করে দেখেন যে এনসিপির ব্যাপারটা হয়তো বা আমরা শুরু থেকে আমরা সবাই জানি এটা একদমই নতুন একটি দল, তার জন্য এটা খুব পরিষ্কার ব্যাকরণ, তার দলগত অবস্থানকে দৃঢ় করার জন্য তার সময় প্রয়োজন, মূলত সময়টা তার ভীষণভাবে প্রয়োজন, যতটা না জামাত ইসলাম বাংলাদেশের প্রয়োজন। তৃতীয়ত একটা কথা বলি, দেখেন কে কি বললো না আমি সে আলাপে যাব না, আমি খুব স্পষ্টত একটা কথা বলি যে বাংলাদেশে বিএনপির মতো একটি দলকে প্রতিদ্বন্দ্বিতায় ভালো উপযুক্ত টেক্কা দেওয়ার ক্ষমতা কেবলমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের। একদম সহজ সরল সোজাসাপটা হিসাব। আর এর ছাড়া অন্য যে কোনো দলই এখন পর্যন্ত এই অবস্থায় নাই যে সে বিএনপিকে একটা টেক্কা দিবে। সেখানে আমার প্রশ্ন, আওয়ামী লীগ এখন রাজনীতিতে নিষ্ক্রিয়, কিন্তু আমরা দেখছি যে এনসিপি ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সংশয় প্রকাশ করছে। জামায়াত যদি আসলে নির্বাচন থেকে পিছিয়ে যায় তাহলে সেই নির্বাচনের বৈধতার নিয়ে প্রশ্ন উঠবে কিনা? আমি আপনাকে একটা কথা বলি, এখানে একটা হাইপোথেসিস দিচ্ছি, অর্থাৎ এটা অনুমান। আজকে যদি বিএনপি বলে যে আমি আমার বেশি না, যদি সে বলে আমি আমার 50টা আসন ছেড়ে দিব, তাহলে দেখবেন এই সকল আন্দোলনের আর কোনো যৌক্তিকতা থাকবে না।
সবাই খুব খুশি খুশি এটাকে মেনে নেবে। আসন ভাগাভাগির মধ্য দিয়ে যদি কোনো সমঝোতা হয়, এবং সেক্ষেত্রে আর ইলেকশন করার কোনো প্রয়োজন নাই, তখন আপনার জাতীয় সরকার তৈরি হয়ে গেল, এক সরকারের ভিতরে সবাই চলে আসছে, ব্যাপারটা এরকম। প্রশ্ন হচ্ছে এখানে বিএনপি একটা রাজনৈতিক ম্যাচুরিটি দেখাচ্ছে খুব স্বাভাবিকভাবে, কারণ সে জানে যদি এখন আওয়ামী লীগও থাকতো এই ফিল্ডে, ঠিক আছে, তারপরও কিন্তু বিএনপির জেতার সম্ভাবনা হাইপোথেটিক্যালি অনেক অনেক বেশি, ঠিক আছে, যাহা কিছু হয়েছে সবকিছু মিলে সেটা তারা জানে। তো তারা তো আসলে এই নেগোসিয়েশনে যাওয়ার কোনো কারণ তাদের নাই, এটা তো সবাই বুঝতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে বাকি যে দু পার্টিটা আছে তাদের সেই দুই পার্টির বক্তব্যটা হচ্ছে এক ধরনের, তারা দেখবেন তারা এখনো ঠিক শিওর হতে পারছে না যে তারা আসলে এরকম একটা ম্যাস ইলেকশনে যে সেখানে কি করতে পারবে। ধরেন ঘরের মধ্যে প্রতাপ দেখানো যত সহজ হয়, পাবলিক পরিসরে প্রতাপ দেখানো তত সহজ নয়, এই গল্পটা তারা জানেন। এই কারণে এই আলাপটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। আজকেই তো মনে হয় দেখলাম বা গতকালকে ইসি বললেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবেন না। এই আলাপটা নিয়ে আমার মনে হয়, আমি এটা ব্যক্তিগত মতামত দিচ্ছি যে দেখেন ইসির যে আলাপটা ছিল, আমি ইসিকে একদম হুবহু কোট করছি না, যতটুকু আমি মনে করতে পারছি, আলাপটা ছিল যে যেহেতু বিচারাধীন একটি দল সেহেতু সে পার্টিসিপেট করতে পারবে না। প্রথম কথা হচ্ছে দল কখনো বিচারাধীন হয় না, ব্যক্তি বিচারাধীন হতে পারে। অর্থাৎ সেখানে তো প্রশ্ন আসে স্বতন্ত্র নির্বাচন করতে পারবে কি পারবে না, সেটাও থাকে স্বতন্ত্র প্রার্থীকে আপনি নির্বাচন করতে দিবেন কিনা সেটাও তো থাকে। কারণ কোন একজন আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারেন যিনি বিগত সরকারের পার্ট না, কিন্তু তিনি আওয়ামী লীগ করেন, তিনি স্বতন্ত্রভাবে ইলেকশন করতে যাচ্ছে, তাকে দিবেন কিনা, তার নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আছে কিনা, নাকি সে যখন দাঁড়াবে তখন তার পিছু আপনি নানা ধরনের মামলা হামলা এগুলো দিয়ে তাকে করে ফেলবেন। এই যে বিষয়টা, এই বিষয়টাকে কনসিডারেশনে না এনে এই যে আলাপটা আমরা করছি, এই আলাপটাই একটা একপাক্ষিক আলাপ। কারণ এই আলাপের কোনো সমাধানে আপনি পৌঁছতে পারবেন না। তার কারণ হচ্ছে এনসিপি এবং জামাত, আমি আসলে মনে করি না যে জামাতে ইসলাম শেষ পর্যন্ত ইলেকশন করবে না, আমি বরঞ্চ নিশ্চিত 99% আমি নিশ্চিত যে তারা ইলেকশন করবেই। কিন্তু আসন ভাগাভাগির পর যদি আসলে নির্বাচন হয়, সেই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কিংবা আমরা ত্রয়োদশ নির্বাচনের পর আসলেই কোনো বিরোধী দল পাবো কি? এখানেই তো, এজন্যই তো বলছি যে একটা কম্পিটিটিভ ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করার জন্য, যেটা বিএনপি বুঝতে পারছে। এবং বুঝতে পারা থেকে আপনি খেয়াল করে দেখবেন, যখন এই যে নির্বাহী আদেশে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তখনও বিএনপি কিন্তু মিউট ছিল, বক্তব্য কিন্তু তার কিন্তু ওইভাবে বক্তব্য ছিল না, আমরা ওইভাবে দেখিনি যতটা এনসিপিকে আমরা সোচ্চার দেখেছি। কিন্তু এখন এটা সে বোঝে যে তা না হলে তো ওই আপনি যেটা বলছিলেন আমি তুমি ডামিতে আমরা ফেরত গেলাম, এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় মানে ঝুঁকি হয়ে দাঁড়াবে ওই ইলেকশনটা কতখানি গ্রহণযোগ্য। ইতিমধ্যে কিন্তু জামায়াতের নায়েবে আমির বলেছেন যে বিদেশিদের দ্বারা পাতানো কোনো নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করবে না। আমার কাছে এগুলো রাজনৈতিক রেটরিক মনে হয়, কারণ আমি মনে করি বিদেশিদের দ্বারা পাতানো ইলেকশন করবে না, কিন্তু বিদেশিরা যদি তাকে স্পেস দেয় তাহলে তাদের দলও সেটা করবে। কারণ বহুকাল আগে বাংলাদেশের গত 15 বছর ধরেই বাংলাদেশের অভ্যন্তরীণ ইলেকশন দুঃখজনকভাবে বাংলাদেশের হাতে নাই, এটা হাত থেকে ছুটে গেছে। এর দায় কার? এর দায় আমাদের পলিটিক্যাল পার্টির। এর মেজরিটি দায়ভার আমি দিব হচ্ছে বিগত যে সরকারটি ছিল আওয়ামী লীগকে, যেখানে আপনি সুজাতা সিং এর মতো লোককে নিয়ে এসে একটা একদম নেকেডলি আপনি এই কাজটা করানোর এখতিয়ার তাকে দিয়েছেন। পরবর্তীতে আমি বলবো আমাদের এই যে বিএনপির মতো এত বড় পার্টি, তারাও সেই জায়গাটাতে তারা দেখা গেছে যে দেশের অভ্যন্তরীণ জায়গাতে তারা যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে নাই, তারা বহির্বিশ্বের কাছে দিকে তাকিয়েছে। তো এটা তো সত্য। পিটার হাসের দিকে তো বিএনপি দলগতভাবে তার দিকে তো হেল্প সিক করার একটা মনোভাব আমরা দেখেছি, সেটাও তো একটা এক্সেস করে দেয়। আবার আজকে আপনি এটা বলছেন, শোনেন বিদেশ কোনটা, পাকিস্তানও কিন্তু বিদেশ, খুব গুরুত্বপূর্ণ, ইন্ডিয়াও বিদেশ। বিদেশ মানে কিন্তু শুধু আমেরিকা না, বিদেশে বলতে একটা বিশাল পরিসরকে বোঝায়, চীনও বিদেশ। এই যে পুরো একটা চক্রে বাংলাদেশ আবদ্ধ হয়েছে, এই চক্র থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে দুটি। এক, যাহা এই মুহূর্তে চলছে, তবে এটা খুব সত্যি, এই যে আপনি জুলাই সনদ নিয়ে প্রশ্নটা হয়তো আসবে, এই জুলাই সনদের আলাপটাও কিন্তু আসছে যে আপনি ওটা আরেকটা, আমি একটা পরের সেশনে নয় বলবো, শুধু এখানে একটা কথা বলি, যদি আপনি এই পুরো নির্বাচনটাকে গ্রহণযোগ্য করতে চান তাহলে যেটা করতে হবে, একদিকে বিএনপি ভার্সাস অন্যান্য পার্টি, এরকম একটি দল গঠন করে আপনি একটা কোন রকম একটা লেভেল প্লেইং গ্রাউন্ডে একটা ইলেকশন দিতে পারেন, যেটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সম্পর্ক হওয়ার সুযোগ থাকে। ইসলামিক ঐক্যজোট হতে পারে, সেটা এনসিপিও সেখানে যেতে পারে, এটা একটা হতে পারে, এটা একটা মন্দের ভালো হতে পারে। আরেকটা হচ্ছে যারা
আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, বিচারের এ ধরনের কোনো নাই, দুর্নীতি নাই, সেই সকল মানুষকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত করা বা তাদেরকে সুযোগটা করে দেওয়া, উৎসাহিত করা লাগবে না, সুযোগটা করে দেওয়া। আর তৃতীয়ত যেটা আছে, আমি এটা প্রথমেই বলেছি একাডেমিক ভাবে বলবো, কারণ এখন তো কোনো একটা কথা বললেই কেউ কারো দোষর হয়ে যায়, ট্যাগ দিয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে সচেতন ভাবে বলছি যে আমি মনে করি কোনো অভিযোগ প্রমাণ করার আগে কাউকে অভিযুক্ত বলা যায় না। আপনি অভিযোগ প্রমাণের আগে কাউকে অভিযুক্ত হিসেবে যদি কোনো শাস্তি প্রদান করেন, তাহলে আপনি তো শাস্তি দিয়ে দিলেন, তাকে বিচার হওয়ার আগে তো আপনি শাস্তি দিয়ে দিলেন, এই এখতিয়ার কারণেই। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে অভিযুক্ত করা যায় না, প্রথমত। দ্বিতীয়ত, আওয়ামী লীগ অ্যাজ এ দল কিভাবে নিষিদ্ধ হয় আজকে লিখে রাখেন। আজকে সবাই অনেক জোশে আছে। এই বাংলাদেশে 10 হোক, 15 হোক, 20 হোক, মানুষ বলবে এটা ঠিক হয়নি। কারণ আপনি কোনো দলকে, আবারও বলছি, ব্যক্তিকে আপনি অভিযুক্ত করতে পারেন, কিন্তু একটা দলকে আপনি কখনো এভাবে অভিযুক্ত করতে পারেন না। এবং তার বিরুদ্ধে আপনি যে কোন গ্রাউন্ডে আপনি যে তাকে বলবেন, আমি একটু মনে করিয়ে দিতে চাই, আমরা জানি যে নির্বাহী আদেশে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই ইস্যুতে করেছে এই যে সরকার, এই সরকারটি তো একটি বিশেষ সময়ের সরকার। বিশেষ সময়ের সরকারের নির্বাহী আদেশে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিনা, এটাও একদিন প্রশ্নের মুখে। এবং সেই সঙ্গে কিন্তু বর্তমান সময়ে যে কথাটি, যে আলোচনাটি আমরা বারবার শুনছি, সেটা হচ্ছে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা কি বার্তা দেয়, নির্বাচন নিয়ে সংশয় আরো বাড়িয়ে দিচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির পর ফিরছি। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, যে প্রশ্নগুলো রেখে বিরতিতে গিয়েছিলাম, আমাদের নির্বাচন কিংবা আমাদের রাজনীতিতে আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিপ স্টেটের ষড়যন্ত্র। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো একই অভিযোগ করে থাকে। সেই সঙ্গে আমরা সাম্প্রতিক সময়ে যে কূটনৈতিক তৎপরতা দেখছি, শুধু দেশের মাটিতে না, দেশের বাইরেও কিন্তু দেখছি। এই প্রশ্নটা আসলে কি বার্তা দেয়, সেই সঙ্গে নির্বাচন নিয়ে সংশয় বাড়িয়ে দিচ্ছে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে আপনার যে অবস্থায় বাংলাদেশ আছে, এখানে তো ডিপ স্টেটের কার্যকারিতা না হলে পরে তো আমি তো মনে করি সেটা যদি না হতো তাহলে তো 5ই আগস্ট হতো না, একদম পরিষ্কার। আপনি গণঅভ্যুত্থানে 5ই আগস্টের সাথে ডিপ স্টেটের সংযুক্তি আছে কি? অবশ্যই, অবশ্যই আছে। একদম স্ট্রংলি আমি বলছি যে আজকে 5ই আগস্টের 1 বছর চলে যাওয়ার পরে একজন আমাদের কাছে ওই সময়ের যে আবেদন ছিল, অর্থাৎ দেখেন আমরা কিন্তু যারা ওই আন্দোলনে যুক্ত হয়েছি সাধারণ মানুষ, আমরা হচ্ছে শুধুমাত্র একটা মাস, ওই 1 মাসে, এবং সেখানে যখন মানুষজন মারা গেছে সেই জায়গা থেকে আমরা হচ্ছে এটার সাথে যুক্ত হয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি, কেউ বলে যে আমরা আত্মগোপন করেছিলাম, আমরা এরকম দেখতে পাচ্ছি না পার্টিকুলার সংগঠনের লোক যারা কিনা ছাত্রলীগের ভিতরেই ছিল, তারা আবির্ভূত হচ্ছে এখন ডিফারেন্ট একটা ইস্যুতে। ঠিক আমি তো বলতে পারি না যে ডিপ স্টেট কি কোন দলগত কোন কি, এই বিষয়গুলো তো আমাদের কাছে পরিষ্কার না। কাজেই এবং আমি আরো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে আপনাকে রেফার করি, আপনি দেখেন উনি বলছিলেন, উনার বরাতে বলছি, উনি বলছিলেন 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে হেডশট স্নাইপার দিয়ে আপনার শুট করা হয়েছে, এবং সেটার যে গানশেল, সেই গানশেলের কিন্তু আমাদের এখানে পুলিশের ব্যবহার করে না। তাহলে ওই যে স্নাইপার, ওই যে গানশেল, এগুলো কোথা থেকে এসছে? এগুলো কি কোনো আম জনতা বা কোনো এসে আসতে পারে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরও কিন্তু জানিয়েছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতেও কিন্তু পাশের দেশের সদস্যরা ছিল। তাহলে কি, মানে এটাই বলছি যে ডিপ স্টেটের ব্যাপারটা যে কোনো একটি দল কেন্দ্রিক ব্যাপারটা তো এরকম না। আপনি এখন ডিপ স্টেট বলতে যাকেই বোঝেন না কেন, অর্থাৎ 5ই আগস্টের ঘটনা বলেন, ইভেন তার আগের গত 15 বছরের রাতের ভোট, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, ডিপ স্টেটের সেই মুহূর্তের ভূমিকাটা আসলে কি ছিল? 5 আগস্ট ঠেকানো নাকি দমন, নাকি 5 আগস্ট ঘটানো? এখন এখানে 3টা প্রশ্ন আপনি করেছেন জুই, কিন্তু যেটাই আমি বলবো সেটা সবই অনুমান নির্ভর। এগুলো কিন্তু হাইপোথিসিস, এগুলোকে কিন্তু প্রুফ করা সম্ভব না। যখন দেখা তখন সেখানে হতে পারে, এটাও তো হতে পারে এটা করা হয়েছে হাসিনার একটি সেফ এক্সিট রুট তৈরি করার জন্য। কারণ আপনি দেখেন শেখ হাসিনা যে জায়গাটায় পৌঁছেছিল 2024-এর জানুয়ারির ওই নির্বাচন দেওয়ার পরে,
তার জন্য কিন্তু আর কোনো সেফ এক্সিট রুট ছিল না। একদম সাধারণভাবে উনি একটি ক্ষমতা ছাড়তে পারেন এরকম কোনো অবস্থায় কিন্তু তখন আর এই দেশটা ছিল না। সে কারণে যেটা ঘটানো হয়নি সেটাও কিন্তু আমরা জানি না। 5ই অগাস্টের অনেকগুলো সিম্বল হতে পারে। আপনি যে বলছেন যে ডিপ স্টেটের পার্টিসিপেশন, সেটার আমি বলেছি যে আমার কাছে কেন মনে হয়েছে হতে পারে, সেটা একটা রিজন। আবার আপনি বলছেন যে 5ই অগাস্ট পর্যন্তই যে তার ভাবনা, ডিপ স্টেট কখনো একটি ইভেন্ট নিয়ে হাঁটে না, ডিপ স্টেট ফার্দার ইভেন্ট নিয়ে হাঁটে। ডিপ স্টেট সব সময় তার রিলেভেন্সি তৈরি করতে পছন্দ করে, অর্থাৎ ডিপ স্টেট কখনো ইরেভেলেন্ট হয়ে যায় না। ডিপ স্টেট এমন জিনিস যে আপনি যে সরকারি ক্ষমতা আসুক না কেন তাকে তার সাথে নেগোশিয়েট করতে হবে। কাজেই সেক্ষেত্রে ব্যাপারটা শুধুমাত্র 5ই অগাস্ট কেন্দ্রিক সেটি আমি মনে করি না। আমি মনে করি এই ব্যাপারটা একটি ভীষণ রকমের ক্রিটিক্যাল, একটা জটিল রাজনৈতিক সম্পর্ক এবং ক্ষমতা চর্চা করার একটা মাধ্যম হিসেবে কাজ করছে। এটিকে ছাড়া আপনি ইভেন আগামী ফেব্রুয়ারির ইলেকশন আপনি কনফার্ম করতে পারবেন না। আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না সেটাও কিন্তু ডিসাইড করবে এই ডিপ স্টেট। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। হাবিবুর রহমান হাবিব, ডিপ স্টেটের কথা আমরা বলছিলাম, সেই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। বারবার কেন আমাদের রাজনীতিতে -2 ফর্মুলার কথা শুনি, বিরাজনীতিকরণের কথা শুনি? আপনার একটা বক্তব্য এর আগে আপনি বলেছেন, আপনি শুনেছেন কিনা জানি না, হঠাৎ করে যেদিন পুরান ঢাকা সোহাগ হত্যাকাণ্ডের শিকার হলো ওই দিন রাত্রিবেলা আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান তো ঢাকায় ছিলেন না, তো লন্ডনে। হঠাৎ রাত্রে স্লোগান বেরোলো, মিছিল বের করলো, মেধাবী ছাত্র যারা তাদের কথাই বলি, বই থেকে শুরু করে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, টিনের চালে কাওয়া তারেক জিয়া মায়া নাকি একটা বাজে স্লোগান দিল, চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে। যুবদল আমার ভাইয়ের রক্তলাল, যুবদল গাছের ছাল নাকি এইসব বাজে স্লোগানগুলো সব দিল। এবং তার পরপরই জামাত ইসলামের ডক্টর মাসুদ উনি একটা বক্তব্য দিয়ে বসলেন, আওয়ামী লীগকে 5ই আগস্ট বিতাড়িত করেছি, গিনিজ বুকে একটা দেশের নাম উঠবে তার নাম বাংলাদেশ, সেই দেশের একটা দলের নাম উঠবে তার নাম বিএনপি। পৃথিবীর সব দেশে দেশে সরকার পতনের জন্য বিরোধী দল রাজপথে নামে আন্দোলন করে সরকারের পতনের জন্য, আর বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে বিএনপি ক্ষমতা আগেই তার পতনের জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, মাঠে নেমেছে। তাই বিএনপিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, তা নাহলে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে, বিতাড়িত করা হবে আওয়ামী লীগের মতো। মির্জা আব্বাস তো কথাটা এই জন্যই বলেছেন, আসলে তো তাই। আওয়ামী লীগকে তাড়িয়েছে, বিএনপিকেও তাড়াবে। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে, এখনো করে না, তারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা রাজাকার সৃষ্টি করেছে, আলবদর আসাম সৃষ্টি করেছে, শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান তুলে দিয়েছিল, সেই রাজাকারের দল বাংলাদেশে বিএনপিকে বিতাড়িত করবে বিনা কারণে, কারণ ছাড়া। তো এই যে আস্ফালন তাদের, সেই আস্ফালনের জন্যই আমাদের দলের পক্ষ থেকে, এবং তারা এই ষড়যন্ত্রে এখন মেতে আছে, তারা ভাবছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা আছে, ভবিষ্যতে আসবে। তো আমি আপনার এখান থেকে পরিষ্কার করে বলতে চাই, দেশবাসীর কাছে না দিতে চান, আর যাই হোক বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিনও আসতে দিবে না। একদিকে তারা স্বাধীনতা বিরোধী, একদিকে মৌলবাদী, পৃথিবীর কোনো দেশও তাদেরকে চায় না। তারাই আপনাদের মিত্র ছিল, আমাদের মিত্র ছিল। বন্য প্রাণী যখন লোকালয়ে ঢোকে তখন সব দল, কে চোর কে ডাকাত, ভালো মন্দ, বিএনপি আওয়ামী লীগ এসব চিন্তা করে, সবাই মিলে বন্য প্রাণীকে, হিংস্র প্রাণীকে বিতাড়িত করার জন্য চেষ্টা করে সবাই মিলে। আমরা কেন এই সমীকরণ, আমরা তখন যখন এরশাদ ক্ষমতা ছিল তখন আমরা সব রাজনৈতিক দল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, যাতে এরশাদ দূর করে ক্ষমতা দখল করেছিল, বিএনপি সংসদ ভেঙে দিয়ে সব দল ঐক্যবদ্ধ হয়েছিলাম। আবার যখন আওয়ামী লীগ এসে যখন আওয়ামী লীগের নির্যাতন শুরু করলো, তো ওই ধারাবাহিকতা তখন জামাত সহ আমরা ঐক্যবদ্ধ হলাম। জামাত বন্য হিংস্র প্রাণী জঙ্গলের থেকে যদি লোকালয়ে যায় তখন তাকে সবাই মিলে মোকাবেলা করে, আমরা সেটা করার চেষ্টা করেছি। হাবিবুর রহমান হাবিব, সেখানে আমার প্রশ্ন, এতদিন বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত, এখন জামায়াত যখন আসলে বিএনপি থেকে সরে এলো তখন হয়ে গেল আসলে পাকিস্তান বিরোধী, তখন আপনারা এই বিষয়গুলো কেন ভাবেন? একজন রাজাকার সারা জীবনই রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সারা জীবনই মুক্তিযোদ্ধা। আজকে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করবে, তাকে আপনি রাজাকার বলতে পারবেন? আর যে রাজাকার ছিল তাকে আপনি যতই বলেন এটা মুক্তিযোদ্ধা হতে পারবে?
তার তো অরিজিন তো ওইটা, সৃষ্টি তো ওইটা। তাহলে বিএনপি শিবিরে কিভাবে জায়গা পেল? হ্যাঁ, জামায়াত একসময় ওই যে বিএনপি বললাম শিবিরে ছিল, বন্য কিভাবে প্রাণী, জায়গা পেল? বন্য হিংস্র প্রাণী যখন লোকালয়ে ঢোকে সবাই একসাথে হয়ে যেমন আমরা মোকাবেলা করেছি, এখন নাই। এখন বন্য প্রাণী এখন লোকালয়ে যাচ্ছে না। বিষয়টা কেমন যে এখন দরকার নেই? এখন তো কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তো কারোর অত্যাচার নির্যাতন করছে না, এখন তো দরকার নেই। তাই বলে তার পরিচয় কি আপনার হয়ে যাবে? তার পরিচয় কি আপনার মুছে দেওয়া যাবে? তারা ৭১-এ তারা নিজেরা বলেছে, নিজেরা স্বীকার করেছে আমরা মুক্তিযুদ্ধে যাইনি, ৭১-এ আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা দোষের কিছু না, বড় কিছু ব্যাপার না, এটা হয় কোনোদিন। তারা নিজেরাই প্রমাণ করেছে এবং তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, শহীদ মিনারে যায় না, সে অন্য ব্যাপার, তার ব্যাখ্যা দেয়। কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যে দল যায় না, এখনও তারা ৭১ সালকে বলে গণ্ডগোলের বছর, মুক্তিযুদ্ধের বছর স্বীকার করে না। তারা এখনও তারা চেষ্টা করেছে কনফেডারেশন করার জন্য পাকিস্তানের সাথে। তো সেই দল বিএনপির বিরুদ্ধে আজকে বক্তব্য দেয়, আজকে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে যাবে, তারা দেশই চায় না, ওদের রাজনীতি করতে যাই উচিত না, ওদের বাংলাদেশের মাটি থেকে ওদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া উচিত। দেশ স্বীকার করতে হবে, বলতে হবে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ৭১ সালে আমরা অন্যায় করেছি, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা দেশে থাকতে চাই, রাজনীতি করতে চাই, আমাদের দেশকে মানে তার জাতীয় সঙ্গীত বাজায় না। তাদের দেখেন জাতীয় সঙ্গীত দেখেন কোথাও বাজার, দেখেন ওদের কোনো অনুষ্ঠানে দেখেন না। ওরা জাতীয় পতাকা ওরা উড্ডয়ন করে না, তো কি ওরা এই দেশকে স্বীকার করে? তা স্বীকার না করেই আছে, তা আস্ফলন করে। তো এই জন্য পিআর পদ্ধতি কিভাবে ভাগ করে দেবে তাদের ডাকেন তো, আমার সামনে রাখেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কিভাবে নায়েবের আমির ইতিমধ্যে বলেছে যে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে নায়েবের আমিরকে আমার সাথে ডাকেন না কেন? একসময় জাসদ করতো, একসময় জাসদের সে কর্মী ছিল, তাকে ডাকেন, আমার সামনে ডাকেন না যে আপনার পিআর পদ্ধতি নির্বাচন হওয়ার পর আপনি আসলে কিভাবে ভাগ করে দেবেন? লটারি করবেন? সব রাজনৈতিক দল যদি আসলে পিআর এর দাবিতে এক মঞ্চে, পিআর এর দাবিতে সব রাজনীতি হবে না। বিএনপি কি আসলে এই দাবি মানতে বাধ্য হবে? আমার বুঝিয়ে দিতে হবে, তো আমাকে তো বুঝিয়ে দিতে হবে। আমার ব্যক্তিগত ব্যাপারে আমি যখন এরশাদের বিরুদ্ধে যখন 10ই অক্টোবর যখন জিহাদের লাশকে সামনে রেখে তখন বললাম, এই শহীদ তোমার নাম কি জানি না, কোথা থেকে বলতে পারো না, তোমার সাক্ষী রেখে, তোমার লাশকে সাক্ষী রেখে বলতে সরেছে, এরশাদকে পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না। সবাই আমাকে বলে কি বলে কি লোকটা, কি বলে এটা, কোথায় কিছুই হয় নাই, কোনো ঐক্য হয় নাই, কোনো কিছু এসে যাবে। আস্তে 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 ধীরে ধীরে হলো। আমি 96 সালে একটা বক্তব্য দিয়েছিলাম, এই জনতার মঞ্চ আমি করেছিলাম, তখন তো অনেকে আওয়ামী লীগও স্বীকার করেন। এই যে ছাত্রদের আন্দোলন, বিশ্বাস করুন ওদের ডেকে নিয়ে আসেন, 12 তারিখে আমি বলেছিলাম তোমাদের আন্দোলন সফল হবে, যে কোনো মূল্যে সফল হবে, তোমরা আন্দোলন চালিয়ে যাও। এখন আমি বলেছি জামাত ইসলামের কথা আমি পরিষ্কার করি, ওদের প্রত্যেকটা আমির থেকে শুরু করে প্রত্যেকে ওদের এইসব ওরা সাধারণ সম্পাদক সহ আমার বিরুদ্ধে বক্তব্য দেয়। একের মিথ্যা, একটা দল মিথ্যা কথা যে দল বলে সেই দলকে মানুষ বিশ্বাস করবে? যে দল মুনাফিক, আর একটা ছাত্র সংগঠনের মধ্যে ঢুকে ছাত্রলীগের ব্যানার গিয়ে নির্মম নির্যাতন করেছে বিভিন্ন ছাত্র দল থেকে শুরু বিভিন্ন ছাত্র সংগঠনের উপরে, তারা আজকে হয়ে গেছে ডাক্তার ভিভিএস ক্যান্ডিডেট। এই মুনাফিক এরা দেখেন, আমি এই 1 মিনিট শেষ করে দিই, সেটা হলে প্রত্যেকের কথা মিথ্যা কথা। আমি কোনোদিনও বলি নাই যে ধানের শীষে ভোট না দিলে আপনি সেখান থেকে কেউ বাড়ি ফিরে যান। আমি বলেছি আমার নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছি, কর্মীদেরকে এইবার ধানের শীষে ভোট দিতে নিষেধ করলে ওই কর্মীদের কাছ থেকে আপনি ঘরে ফিরে আসতে পারবেন কি না আমার সুন্দর। আমি কোনোদিনও বলি নাই পাবলিক মিটিংয়ে জামাতকে ভোট দিয়ে ঠ্যাং ভেঙে দেবো, আমি বলি নাই। আমি বলিনি যে জামাতের পক্ষে ভোট দিতে বললে ধানকে ধানিবেলা ভোট দিতে বললে তার জিব্বা কেটে ফেলা দেওয়া হবে, আমি এটা বলিনি। এত মিথ্যা কথা তারা বলে প্রতিনিয়ত। এবং দেখেন আমাকে তো সেদিন র্যাব ধরলো, দেখলেন না, সারা পৃথিবীতে প্রচার করলো না তারা, 7 বস্তা টাকা ওখানে লকারে সোনা দানা গহনা, কি অবস্থা প্রচার, সমস্ত জামাত পৃথিবীব্যাপী জামাত শেয়ার দেওয়া শুরু করলো, লাইক দেওয়া শুরু করলো। তারা শেয়ার করে লাইক দিল যে হাবিব টাকা নিয়ে ধরা পড়ছে, জানলো না বুঝলো না, ঘটনার কোন সমৃদ্ধ নাই। যে এই রকম মিথ্যাবাদী একটা মুনাফিক দল, সেই দল আজকে বাংলাদেশের মানুষকে হুমকি দেখায়, এটা মানুষ মেনে নেবে? কিন্তু বর্তমান সময়ে রাজনীতিতে জামায়াত কি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কিনা সেই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে যাচ্ছি। হাবিবুর রহমান হাবিব আবার বিরতির সময় রয়েছে, আমার একটা এখন উত্তর দিতে পারবে? বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নের উত্তর জানবো। এই মিথ্যাচার রিপোর্ট যাবার বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। হাবিবুর রহমান হাবিব, যে আলোচনায় আমরা ছিলাম, এই মুহূর্তের রাজনীতিতে জামায়াত একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কিনা? জামাত ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু আসলে জামাত কোনো ফ্যাক্টর না। বললাম না, দিন শেষে স্বাধীনতা বিরোধী চক্র মিথ্যা কথা, আমি একদম আমার সাথে ওরা আসুক, ওরা সব একদিকে
আমি একদিকে সবগুলি কথা কিন্তু মিথ্যা পূরণ করতে যদি না পারি, তাহলে আপনার টক শো থেকে 2000 টাকা আমাকে দিচ্ছেন, আমি এখন দিয়ে যাবো। এত মিথ্যা কথা বলে কি করে বলেন একটা দল? আরে আমি বাড়িতে ঘুমাচ্ছি, আমার লোকজন সকালবেলায় দরজা ভেঙে গেল, কি হয়েছে? এই দেখেন আপনার 7 বস্তা টাকা সহ দুনিয়া গহনাপত্র নিয়ে আপনি ধরা পড়েন, আমাদের আপনি একটা টাকা দেন না, পয়সা দেন না, এই আপনার কাজ নাকি? কি হয়েছে? লাইফে যাবো না, আমি যাবো সময় মতো, আমার কাজ আছে। পরে আমি গিয়ে একটা জায়গায় গিয়ে আমার একটা বড় প্রোগ্রাম ছিল, আমি গোড়াঘাট চলে আমি প্রোগ্রামে যাচ্ছি, আর এইটা নিয়ে ওরা শেয়ার দিচ্ছে। এত বড় মিথ্যাবাদী জালিয়াত একটা দল, কিভাবে যে দেশের মানুষকে আপনার এই করছে যা চিন্তা করা কত। এই চরমানাই বলছে না জামাত তো সারা মুসলমানের দলই না, এখন আমাদেরকে মিলছে ওগুলো আগের দিন। তারপরে আমরা কি বলছে, আমার বাপ দাদা 14 বছর আওয়ামী লীগ করে, হ্যাঁ কে বলছে? এবং আওয়ামী লীগ যারা করবে না, শেখ হাসিনার পক্ষে যারা থাকবে তারা জাহান্নামে যাবে, বেঁচে যেতে পারবে না, বলছে না? বলছে তো আমির আহমেদ বলছে, এর বলছে, সরসনার বলছে, হ্যাঁ পেশার নাই কোনো কিছু, খালি 2 হাত দিয়ে দেখাচ্ছে, 2 হাত দিয়ে টাকা কামাই করছে, হ্যাঁ এরা আবার বলা যায় এরাই ইসলাম। ওদের নিজেদের কথা এত বেশি আছে, আমি তো ভিডিও বানাচ্ছি, ওরা যত আমার বিরুদ্ধে বলবে, আমার বিএনপি কষ্ট করতে হবে না, অন্যদের কষ্ট করতে হবে না, আমি একাই জামাত ইসলামী করে মাঠের নিচে আমি নামাই দেবো। আমার বিরুদ্ধে লাগছে বিনা কারণে, আমার ওখানে 74 মোটরসাইকেল ভেঙেছে, পৃথিবীর ইতিহাস সৃষ্টি হওয়ার পর, মানে পৃথিবীর সৃষ্টি এতগুলি মোটরসাইকেল কোনো নির্মমভাবে এইভাবে কেউ ভাঙি নাই। মনে হচ্ছে দৈত্য কোথা থেকে আসছে, আমার অফিস ভেঙেছে, আমার লোকজনকে আহত করেছে। মসজিদে নিজের অফিসে কোরআন শরীফ লাইব্রেরি নাকি, কোরআন শরীফ পুড়াইতে দিয়ে নিজেরা কোরআন শরীফ দিয়ে আবার মিছিল করতেছে আমার বিরুদ্ধে, কোরআন শরীফ পুড়িয়েছে। ইয়ে বলে ফায়ার ব্রিগেড বলে, ভাই আমাদের শুনছিলাম আগুন ধরছে, গেছে গিয়ে দেখে ধোঁয়া উঠতেছে, আগুন নিভাই দিয়ে চলে আসছে, আর আমাদের ডাকেও নেই। পরদিন সকালবেলা দেখছি কোরআন শরীফ পুরানো হয়েছে। এত বড় একটা মিথ্যাবাদ দল, ওর মিথ্যা জারি জুরি সবের প্রকাশ হবে, সব প্রকাশ করে দেবো। আমার বিরুদ্ধে যখন যে বলে, আমি বলছি হে জামাত ভাইরা, জাহান্নামে রাস্তা থেকে ফিরে আসো। একটা মিথ্যা কথা যে বলবে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমার প্রত্যেকটা ব্যাপার নেই ওরা মিথ্যা কথা বলতেছে। আর সব বাদ দেন, আমার দল বিএনপিকে সন্ত্রাসী দল বলতে পারে জামাত? পারে? কোনদিন পারে? তো এই জামাত আপনাকে টার্গেট করা হলো কেন? আমাকে আমার ওখানে 74 মোটরসাইকেল ভেঙে দিল, আমার লোককে আহত করলো, নিজের বোম মারলো, মসজিদে মাইক দিয়ে বললো, জামাত ইমাম বললো যে বিএনপি মসজিদ আক্রমণ করছে, গুলি বন্দুক নিয়ে নিজের 2টা বোম ফুটায় চলেন প্রতিরোধ, গিয়ে আমার অফিস ভেঙে দিয়ে আসলো। টুপি মাথায় দিয়ে আসরের নামাজ পড়েছে আমাদের আমির, ওর কোপাচ্ছে, পিটাচ্ছে। এত নৃশংস ঘটনা করার পর মিথ্যা মামলা দিয়েছে। তা আমি কি ওইটা মেনে নেওয়ার মানুষ? আমি মিথ্যা মামলা দিতে, এত বড় মিথ্যাবাদী আল্লাহ, আল্লাহর গজব। ওরা একবার বেঁচে গেছে, 71 সালে এটা করার পরে বেঁচে গেছে। এইবার বাংলাদেশের রোশনালুরা পড়বে, মানুষের রোশনালু পড়বে, এবং চিরদিনের জন্য ওদের স্বাধীনতা বিরোধী হয়েও এই বাংলাদেশ রাজনীতির স্বাদ কিন্তু মানুষ মিটা দেয়। মিথ্যা কথা, ওই একটাতে মাসুদ কি বা চোখ বন্ধ করে এমন এমন মিথ্যা কথা বলে, আমাকে ধরছে। ও রফিকুল আলম একজন আছে, সে বলতেছে হাবিব বলতে, আমি বলেছিলাম পরিষ্কার করে শুনি রাখেন, আমি বলেছি আটঘরিয়া জামাত যেহেতু মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না, তাই আটঘরিয়া উল্লেখ করছে, আটঘরিয়া জামাতের কোনো ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, পড়তে দেওয়া হবে না। মিথ্যা কথা যে বলে তার কথা শুনে আজান শুনে মসজিদে এসে সে নামাজে শুদ্ধ হবে না। তাই আটঘরিয়ার এই জামাতের এরা যেহেতু মিথ্যা কথা বলে, অতএব সেরা আজান দিতে পারবে না। আমি ওইভাবে সারা বাংলাদেশের কথা বললাম। এখন এটা ট্রল করে হাবিব বলেছিল, কই 2টা লোক তো 1.5 ভরা দামও তো নাই, কোন মসজিদ থেকে সরে নাই, কয়টা সরছে দেখেন, আর কয়দিন পর দেখেন। বাংলাদেশে কোথাও আগামীতে জামাত করে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, জামাত দলীয়ভাবে মিথ্যা কথা বলে। আপনি যে বললেন দল হিসাবে জামাতকে নিষিদ্ধ করতে হবে, দল হিসাবে পুরো স্বাধীনতা একদম জামাত নিজের সিদ্ধান্ত নিয়ে, এই মতিউর রহমান নিজামী এবং মোজাহিদ এরা তো ইসলামী ছাত্র সংঘের পেছনে ছেড়েছিল, জামাত সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতা বিরোধ করেছে। তো সেই দল তো নিষিদ্ধ তো ওই সময় হয়েছিল, যা পরবর্তী সময় হয়েছিল। এখন এত মিথ্যা কথা যারা বলে, জামায়াতকে যদি নিষিদ্ধ করতে হয়, হাবিবুর রহমান হাবিব এটা প্রশ্ন রাখতেই চাই, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে পারে, যারা জামায়াতকে রাজনীতিতে যারা এতদিন সমর্থন দিয়ে এসেছে, তাদের দায় কতটুকু? যেই দিক না, আওয়ামী লীগও তো দিয়েছে, এখন দিয়েছে বলেই তো এখন আওয়ামী লীগ 1,500 মানুষকে হত্যা করেছে, 20-30,000 মানুষকে আহত করেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে পারে, দাবি উঠতে পারে, তো জামাতের তো চিরদিনের জন্য নিষিদ্ধ করা উচিত। ওর এক হচ্ছে দেশ স্বাধীন, ক্ষমতায় গেলে জামাতকে নিষিদ্ধ করবে কি? এমনি নিষিদ্ধ হয়ে যাবে তারা, এমনি জনগণই নিষিদ্ধ করে দেবে। আমরা তো বলেছি এই যে জামাত একটা ভণ্ড প্রতারক, তারা এই যে ইসলামী জালসা করে, চিন্তা করে লাখ লাখ টাকা নেই তারা, হ্যাঁ
কোথায় আছে ইসলামে টাকা নেওয়া? তার হেলিকপ্টার নিয়ে যেতে হবে, তার খাওয়ার লিস্ট দিতে হবে, তার লাখ লাখ টাকা দিতে হবে, ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য গল্প গুজব করে। অভিযোগ তো আপনাদের নেতাকর্মীর বিরুদ্ধে আছে, তারা কোটি কোটি টাকার চাঁদা তোলেন। কারা? আরে বাবারে, আমি তো বক্তব্য দিয়ে টাকা নিই না, আমাদের কোন নেতা বক্তব্য দিয়ে টাকা নেয়? ওরা ইসলামের পক্ষে ইমপ্রেসিভ বক্তৃতা দেন না। এখন ওরা বক্তব্য দিয়ে টাকা নেয়, ইসলাম জালসা করে টাকা নেয়। এটা কি জায়েজ আছে বলেন? আমরা যখন বলেছি আগামীতে জামাত করে ইসলামে জালসা হবে, প্রচুর হবে, ঘরে ঘরে হবে, পাড়ায় পাড়ায় হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু জামাত করে সে ইসলামী জালসার বক্তা হতে পারবে না, এই দিন সামনে আসতেছে। কারণ তো মিথ্যাবাদী দল। একটা ভিন্ন বিষয়ে প্রশ্ন রাখতে চাই হাবিবুর রহমান। হাবিব, ছোট্ট পরিসরে শুনবো। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান বাচ্চু। তিনি উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। প্রশ্নটা রাখতেই চাই, বিএনপি থেকে সামনের দিনে উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবে কি? মাহফুজ আলম নির্বাচন করবে কি না করবে সেটা তো মাহফুজ আলমের ব্যাপার। মাহফুজ আলমের বাবা আগের থেকে বিএনপি করে, নতুন তো বিএনপি যোগদান করেনি নাকি? না, আপনার কাছে মনে হচ্ছে নতুন যোগদান করেছে? সেটা আপনি বলতে পারেন। না, যোগদান আগের থেকে বিএনপি করেন, আগে থেকে বিএনপি করেন। এবার একটা সাধারণ সম্পাদক কি হয়েছে, একটা ইউনিয়ন ওয়ার্ডে হয়েছে, ইউনিয়নের সম্পাদক হয়েছে, এটা হতেই পারে। বাবা ছেলে 2 দল তো করে, ভাই 2 দল করে না। কারণ আমি প্রশ্নটা এই কারণে রাখলাম, সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়েও জানিয়েছেন তিনি নির্বাচন করবেন সামনের দিনে এবং নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না। সেটা তো তার এই ব্যাপার। হ্যাঁ, তার বাবার ব্যাপারটা হলো ভিন্ন কথা। যে কোনো আপনার উপদেষ্টাদের সাথে বিএনপির পর্দার অন্তরালে কোনো আলোচনা হয়েছে না? আলোচনা কিন্তু আমার কথা হলো তাদের সাথেই আমাদের ঐক্য হতে পারে আমি তো কেউ না, যারা স্বাধীনতার পক্ষে শক্তি এবং যারা এই জামাত শিবির রাজাকারের বিরুদ্ধে শক্তি, তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ চিরদিন থাকার কথা না। যে কোনো মুহূর্তে আমাদের মিলে, কিন্তু স্বাধীনতার বিপক্ষে যারা স্বাধীনতা স্বীকার করেন, যারা বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে, তারেক রহমানের সাথে বৈঠক হলো লন্ডনে, সফল বৈঠক, প্রধান উপদেষ্টা। এনসিপি পর্যন্ত কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং এসেছে, জামাত আসে নাই। তারেক রহমান কে? উনি কি? ওনার সাথে কেন? ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান। হাবিব, ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা বলতে পারে তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ফ্যাসিবাদ ঠেকাতে হলে সংবিধান বা বিধিবিধানে নয়, জনগণের ভোটের কোনো বিকল্প নেই। সম্প্রতি জুলাই সনদ ঘিরেও কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে মত পার্থক্য দেখছি। যেমনটি সমন্বিত খসড়া উল্লেখ করা হয়েছে যে সংবিধান আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদ, সে বিষয়টি নিয়েও কিন্তু নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সবকিছু মিলে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন, এটা খুব স্বাভাবিক একটি পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা বলারই কথা। কারণ দেখেন, এই যে আমাদের যাবতীয় জটিলতা একটি রাষ্ট্রে, এটা খুব নিরপেক্ষ কথা, সাদামাটা কথা, একটি রাষ্ট্রে সুনির্দিষ্ট সময়ে অন্তর একটি সুষ্ঠু নির্বাচন হলে পরে সেই রাষ্ট্রের জনগণের কাছে তার যে প্রতিনিধিদের এক ধরনের জবাবদিহিতা তৈরি হয়, কারণ আমাকে ফেরত যেতে হবে। তো সেই জায়গাটা থেকে আপনার এই ধরনের একটা নেকেড পাওয়ার প্র্যাকটিস করা বা ফেসিজমের চর্চা করার সুযোগটা আসলে ওই অর্থে থাকে না। কিন্তু জনগণ তো আসলে সেই অধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছে 5 বছরে একবার। হ্যাঁ, কিন্তু 5 বছরে একবার হলেও জুই, যদি আপনি সত্যিকার অর্থে মানে আপনি একটু ভাবেন, মানে কল্পনা দিয়ে ভাবেন যে 5 বছর পর পর যখন একটা ইলেকশন হয়, আমি যেই এলাকার নির্বাচিত প্রতিনিধি, আমি যখন ওখানে আবার ভোটটি চাইতে যাব, ওই 5 বছর হলে হয়তোবা কোনো একজন সাহস করে বলেও ফেসতে পারে আপনি 5 বছরে করলেনটা কি। কিন্তু এই যে আমাদের রাজনৈতিক মানে অঙ্গনে বলা হয় যে জনগণের সকল ক্ষমতার উৎস, সেই ক্ষমতা আসলে জনগণের প্রয়োগ যদি আমরা চিন্তা করি কতটুকু জনগণের হাতে থাকে, এখানে এই যে হাতে না থাকার যে চর্চাটা, সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, আমি এটা বলেছি যে গত 1 বছরে এই আলাপগুলো হয়নি। দেখেন জুই, আপনি পারছেন না এই আগামী ইলেকশনে কোনো একজন মানুষকে নিয়ে সেখানে বসাতে যে আপনি তো 3 বারের সংসদ সদস্য হয়েছেন, আপনি কি, আপনার নির্বাচনী ইশতেহার কি ছিল, আপনি কি করেছেন এবং আপনার সম্পদের হিসাব কি, আপনি পারেননি। দেখেন, এমনকি এই উপদেষ্টা যারা কিনা গণ অভ্যুত্থানের সরকার, তারা বলেছিল সম্পদের হিসাব দিবে, সেটিও 1 বছরে দেওয়া হয়নি, 1 বছরে দিতে পারিনি। দেখেন, তাহলে এই যে চর্চাটা, এটাই তো একটা মূল অসুস্থতার চর্চা, যেটা সংস্কার হওয়া দরকার ছিল সবচেয়ে প্রথমে, তাই না? যিনি আপনার প্রতিনিধি হবেন তিনি যেন এই কাজটা করেন। তবে এখন কিছু সম্ভাবনা আছে, আমি একেবারে হতাশও হতে চাই না। আমি বিশ্বাস করি যে ধরেন একটি ইলেকশন হওয়ার পরে আমরা প্রত্যাশা করতে হবে, এই মনে করেন আপনাদের গণমাধ্যম মিডিয়াও কিন্তু এই ধরনের একটি প্রোগ্রাম করতে পারে যে আপনি যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন সেটি 5 বছর পরে কি হয়েছে, অথবা চলাকালীন 5 বছর শেষেই হতে হবে তাও কিন্তু না। গণমাধ্যম প্রতিনিধিদেরকে, গণমাধ্যম চাইলে আমাদের নির্বাচিত সংসদ প্রতিনিধিকে
উইদিন 2 or 3 ইয়ার্স এর মধ্যে তাকে নিয়ে এসে আপনি আদালতে বসান, জনগণের আদালতে বসান। এরকম যদি একটা ছোটখাটো অনুষ্ঠান হয়, জনগণের আদালতের বিষয়টি যেহেতু বললেন ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, বর্তমান সময় তো আমরা দেখছি মতপার্থক্যের রাজনীতিতে জুলাই সনদই চূড়ান্ত হয়নি। আচ্ছা, মতপার্থক্যের রাজনীতিতে জুলাই সনদ তৈরি হয়নি এটা আমি মনে করি না। এটি পলিটিক্যাল কারণে তৈরি হয়নি, এখানে কোনো মতপার্থক্য নেই। যারা জুলাই সনদ দিতে চেয়েছে তাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে তারা কেন সংবিধানের উপরে জুলাই সনদ দিতে চেয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। সংবিধানের উপরে কোন রাষ্ট্রের সংবিধানের থেকে গুরুত্বপূর্ণ কোনোভাবেই এই বিষয়টি এসেছে, কিন্তু তার আগেও তো আইনি ভিত্তিতে জটিলতায় আটকে ছিল জুলাই সনদ চূড়ান্ত হবার। এখন এটা কেন করেছে জানেন? এটা করেছে এই কারণে, কারণ কালকে যদি নির্বাচিত গভর্নমেন্ট এসে, কারণ আপনি যতই সনদ করেন সেটি আপনার বৈধতা দিবে কে? আমাদের সংসদ, নির্বাচিত সংসদ বৈধতা দিবে। এখন যদি এই সংসদ বৈধতা না দেয় তাহলে কি ঘটনা ঘটবে জানেন? তাহলে এই পুরো গত 1 বছরে যাহা কিছু হয়েছে তাহাকে অবৈধ ঘোষণা করে দেওয়া সহজ হবে। যে কারণে এটা এক ধরনের, তারা যত না সনদের উপরে নির্ভরশীল তাদের ক্ষেত্রে নিরাপত্তা, অর্থাৎ আমি একটা নিরাপত্তা চাচ্ছি, সেই নিরাপত্তা জনিত জটিলতায় তারা ভুগছেন। আবার এটি আমি টেকেন ফর গ্রান্টেড, আপনি যা চাচ্ছেন তা দিব কেন? আমি তো নিশ্চিতভাবে সংবিধানের উপরে তো এই সনদকে আমি দিতে চাই না। আপনি যে কোনো একাডেমিককে জিজ্ঞেস করেন, সংবিধানের উপরে তো কোনো সনদ হতে পারে না, এটা ইজ নট পসিবল। এই সংবিধানকে বলা হয় মাদার ল। হ্যাঁ, এটা আপনি, এটা আসলে মানে আপনি একটা ইম্পসিবল একটা দাবি করছেন, এবং এটা করছেন আসলে অনিরাপত্তা বোধ থেকে, যেটা আমি বুঝি। এখানে একটা কথা আমি বলতে চাই, জুলাই সনদের এই রাজনীতিটা কি হয়েছে, জুলাই সনদের রাজনীতিটা নিয়েই কিন্তু আপনার যত ঘাপলাটা পেতেছে। কারণ আপনি এখানে খেয়াল করে দেখবেন যে বারংবার, ইভেন এই যে আপনাকে বলেছি যে আওয়ামী লীগের ফেরত আসা না আসা ইলেকশনে, এগুলো প্রত্যেকটা একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক। আপনার মনে আছে ওবায়দুল কাদের বলেছিল আমরা যদি ক্ষমতা ছেড়ে দেই তাহলে লাশ পড়বে 2-3 লাখ, এরকম একটা করছিল, 5 লাখ লাশ পড়বে। একই ভয়ে আমার মনে হয় বর্তমান যে সরকার আছে এবং আমাদের যে শিক্ষার্থীরাও আছে তারা হয়তো একই ধরনের শঙ্কার মধ্যে আছেন, যে কারণে ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা তো নিশ্চয়ই থেকেই যায়। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। হাবিবুর রহমান হাবিব, 30 সেকেন্ডে যদি বলেন, 30 সেকেন্ডে বলেন। জোর করে গুনগুনো চাপিয়ে দিলে এটা হয় না। আওয়ামী লীগ যেমন বলেছিল যে রহমানকে সাধারণ ঘুরুক বলা যাবে না, আমরা কি মানছি, বলেছিল যে আর কোনোদিন বাংলাদেশে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পারবে না। এখন কি নির্বাচিত সরকার, তাই যেখানেই দিতে চাক না কেন আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ হয়ে গেলে কারো খবর থাকবে না। আজকের আয়োজন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।